দেখুন ভাই, আপনার এই মাসের টাকাটা আমি দিতে পারিনি, তাই বলে আপনি এই মাসে আমাকে 3 দিন করবেন? আর এইভাবে আপনি সবসময় আমাকে জুলুম করেন কেন? হুম? আমি আপনার মাসের টাকা ঠিক মতো দিতে পারি না দেখে আপনি দিনের পর দিন আমাকে এইভাবে করে চলছেন। আর আপনার অত বড় মোটা আমি এটা পারি না। আপনি কেন বোঝেন না? আপনার মধ্যে কোনো মায়া দয়া কিচ্ছু নাই। হ্যাঁ, মানুষ এক সময় সুস্থ থাকে, অসুস্থ থাকে, আপনি কিছুই বোঝেন না। বাড়ি ভাড়ার টাকার জন্য আপনি দিনের পর দিন আমাকে ভাড়া না নিয়ে ইউজ করে যাবেন, তা কি হয়? হ্যাঁ, আমি আপনার এই মাসে ভাড়া ছেড়ে দেবো। দরকার হয় কুড়ু করে থাকবো, তবু আপনার বাড়িতে আর থাকবো না। তবে এই আজকেই কিন্তু শেষ। আপনি আমাকে যা করার করেন। আর এর আগেও শুনেছি আপনি আমার মাকেও নাকি এভাবে ইউজ করছেন। হ্যাঁ, আপনি আমাকে করছেন ভালো কথা, তবে আমার মাকে কেন আপনি এটা করলেন? এটা কিন্তু ঠিক না। মা মেয়ে দুজনকেই আপনি দিনের পর দিন এইভাবে ইয়ে করে যাবেন, তা কি হয়? হুম? আমাকে পেয়ে আপনার হয় না? আপনি ভাড়ার জন্য এত জুলুম করেন, কোনো বাড়িওয়ালাকে এটা আমি করতে দেখিনি। মাস নাই আসতে ভাড়ার জন্য উতলে ওঠে আপনার। আর ভাড়া দিতে টাকা দিতে দেরি হলে আপনার কাছে যাই বিজনেস হতে হবে, আপনি এটা করেন ওটা করেন। আমাকে একবারে যা খুশি তা করে গেল। আমি একটা ইয়াং মেয়ে, আমার অবস্থা এমন করছেন যে ভবিষ্যতে আমার দেশে হবে কিনা তাই কবে কিটা। দেখুন, আপনি এই মাসটাই আপনার সঙ্গে আর এরকম করবো, এরকম পাপের কাজ আর করতে চাচ্ছি না। আপনার বাড়িটা আমরা ছেড়ে দিয়ে প্রয়োজনে গাছতলায় যাই বাস করব। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটি যদি সম্পূর্ণ না শোনেন তাহলে একদম মিস করবেন, কারণ সম্পূর্ণ শুনলে আপনার ভিজে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। তো বন্ধুরা, আমি এবং আমার মা সে এক বাড়িতে, নর্মাল একটা বাড়িতে ভাড়া থাকতাম। আবার ছোটবেলায় আব্বাটা মারা যায়। তো বাবা যখন বেঁচে নেই, মা একটা মানুষের বাড়ি ঝিয়ের কাজ করে সংসার চালাতো, আর আমি লেখাপড়া করতাম। আমি তার একটাই মেয়ে ছিলাম, আমাকে কোথাও কিছু করতে দিত না। তো মাস শেষ হয়ে গেলে বাড়িওয়ালা ছিল একটু লুচ্চা টাইপের, মানে সে মাস নাই আসতে ভাড়ার জন্য আবেদন করে। আমরা গরিব দিকে সে মনে করে যে হয়তো তারা ভাড়া কোত্থেকে দেবে, তো অগ্রিম ভাড়া। তো যাই হোক, আমার মাও মানে খুব যে বয়স তাও না। তো আমি যাই হোক একটু অনুভব করতাম যে ওই বাড়িওয়ালা মানে আমার মায়ের সঙ্গে নাকি টাকার বদলে এইসব করতো। তা আমি মাকে একদিন জিজ্ঞেস করলাম যে মা, বাড়িওয়ালার টাকাটা তুমি দিতে পারো না, অথচ সে চুপ হয়ে যায় কিভাবে? সে তো চুপ থাকার কথা না। তুমি তার সঙ্গে কি ধরনের আচরণ করো দিনের পর দিন, ঠিক বুঝলাম না তো। তখন আমার মা বলে, এইটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই, তুমি লেখাপড়া করার দরকার, ঠিক মতো পড়াশোনা করো। আর ভাড়া দেই আর কোথার থেকে খাবার নিয়ে আসি এটা নিয়ে তোমার মাথা ব্যথা করা লাগবে না, এই নিয়ে তুমি চিন্তিত হয়েও না, তোমার লেখাপড়ার ক্ষতি হবে। তখন আমি বলতাম যে দেখো মা, মানে আমার বাবা যদি আজ বেঁচে থাকতো হয়তো হয়তো এই টেনশন আমি করতাম না, কিন্তু তুমি তো মেয়ে ছেলে মানুষ, তুমি এত টাকা কোথায় পাবে? আর এই যে আমাদের মাথা গুজার জন্য, একটু খাই পাওয়ার জন্য, বাড়িওয়ালা বাস শেষে ভাড়ার টাকার জন্য, মানে তোমাকে এইভাবে নাকি ইউজ করে যাচ্ছে দিনের পর দিন, এটা কি ঠিক? তখন মা বলে যে না না, তুমি এটা শুনছো, ভুল শুনছো। কারণ মানুষ কি না বলে, তোমার আর আমার তো গার্জেন কোনো ছেলে মানুষ নাই। তো মা মেয়ে মিলে একটা রুমে না হয় থাকি। তো মাস শেষে আমি পরের বাসায় জের কাজ করে যতটুকু যা পাই, আর উনি এসে আমার কাছে আসলে এই ধরনের করে, কিন্তু এটা তুমি বলো না কাউকে। তো তাই সেই দিনে আমি বুঝতে পারলাম যে মা হয়তো বাড়িওয়ালার সঙ্গে ওইটা করে। তো তারপরে বাড়িওয়ালা এক যায় দুই যায়, মানে কিছুদিন বাদে বাদেই আসতো, এসে মায়ের কাছে বলতো যে তোমার মেয়েকে তো দেখছি না। তো মা বলে যে ওদিকে আবার চোখ কেন? আমার মেয়ে কলেজে পড়াশোনা করে, সে কলেজে যায় কখন আসে, আবার প্রাইভেটে যায়। তারপরে সময় সুযোগ পেলে একটু ঘুমায়, এদিক সেদিক একটু ঘুরে, তাকে একটু কমই দেখা যায়, বাইরে বেড়ায় না অত। তো বলে যে এই মাসে ভাড়ার টাকা না দিলে তোমার মেয়ের সঙ্গে আমাকে কথা বলাই দাও, তার সঙ্গে আমার কিছু কথা আছে। তো আমার মা বলছে ঠিক আছে। তো বাড়িওয়ালাকে নাকি আমার মা বলছে যে মেয়ের সঙ্গে কথা বলতে পারো, কিন্তু আমার মেয়ের সঙ্গে আমার সঙ্গে তুমি যে আচরণটা দিনের পর দিন করে আসছো, এই আচরণটা আমার মেয়ের সঙ্গে করবা না। তো বাড়িওয়ালা বলছে যে না, তাকে আমি মানে আমার মানে মেয়ের মতোই দেখবো, তার সঙ্গে আমি কখনো খারাপ বিহেভ করবো না। তো তারপরে একদিন আমাকে বলতেছে যে তোমার সঙ্গে তোমার দেখাই হয় না, তোমার মা তো জের কাজ করতে যায়, বাড়িতে তো তুমি একাই থাকো, তো তোমার মা তো ঠিকঠাক মতো বাড়ি ভাড়াটা দিতে পারে না।
যে তোমরা এই মাসে মানে মাসটা শেষ হলে বাড়িটা ছেড়ে দাও। তখন আমি বললাম যে দেখুন, আপনাকে আমার মা এতদিন ধরে ভাড়া দিয়ে আসতেছে, তা না হলে কে আপনি থাকতে দেন? আপনি অন্য ভাড়াটিয়ার সঙ্গে যে রকম আচরণ করেন, আর আপনি টাকা না পেলে আমাদের ছেড়ে দিচ্ছেন না। তখন সে বলে যে দেখো, এই হিসাবটা তোমাকে আমি আসলে দিতে পারতেছি না, ইদানিং তোমার মাও আমার কথা শুনতেছে না, তো আমি একটা সত্যি তোমাকে মাফ করতে পারি যদি তুমি রাজি থাকো। তখন আমি বললাম যে কি এমন আপনার সত্য বলেন তো দেখি। তো বলতেছে, তো আমার সঙ্গে যদি মাঝে মধ্যে তুমি একটু সময় দাও, তাহলে তোমার কোনোদিনই বাড়ি ভাড়া লাগবে না, তোমার মায়ের কাছেও বাড়ি ভাড়া চাইবো না, আর তোমার মাও জানবে না। আমি তোমার মাকে বলবো যে সারা জীবনের জন্য তোমাদের মা মেয়ের এই বাড়িটা ফ্রি। তখন আমি বললাম যে এটা কি সম্ভব? তা বলা কেলা সম্ভব হবে না, তুমি একটু বুঝো, এখনো তোমাকে সময় দিলাম, তুমি একটু বুঝে তারপর আমাকে জানাও। তো আমি 2 দিন পরে তার কাছে, আমার মা আসলে ঝিয়ের কাজ করতে করতে সে যেন কেমন হয়ে গেছে। এত সুরল স্বাস্থ্যের অধিকারী আমার মা ছিল, কিন্তু সেই মা কেমন যেন একদম দিনে দিনে নিস্তেজ হয়ে যাচ্ছে। সে চিন্তা ভাবনা, কারণ আমার এবং আমার মায়ের উপরে তো কোনো ছেলে মানুষ গার্জিয়ান নাই। তো বাবা ওর বউ বয়সে চলে গেলে যা হয়, আমাদের একটা ভাইও নেই যে সে আমাদের হয়তো উপরে বট গাছে ছায়া হয়ে দাঁড়াবে। তো তারপরে 2 দিন পরে আমি বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম, মাস হয়ে গিয়ে আসলো। তো বললাম যে দেখুন, আমরা তো এই মাসে ভাড়া দিতে আসলে পারতেছি না, আমার মা অসুস্থ, ঠিকঠাক মতো মানে বাসা বাড়িতে কাজে কামে যাইতে পারে না, আমরা তো গরিব মানুষ, আবার আমিও লেখাপড়া করি, যে আপনার সুদৃষ্টি থাকলে পারে হয়তো একটু রক্ষা পেতাম। তো বলে যে দেখো, বাড়িওয়ালা বলতেছি যে দেখো, আমার মধ্যে এত সেক্টিভাইজ নেই, আমি আসলে গিভ অ্যান্ড টেক পছন্দ করি, হয় টাকা দিবে, তা না হলে তুমি তোমার মা যখন জিয়ের কাজ করতে দিনের বেলা অন্য বাসায় চলে যায়, এই ফাঁকে তুমি আমার সঙ্গে একটু মাঝে মধ্যে সময় দেবে। আমি চিন্তা ভাবনা করে মানে আকাশ পাতাল জমিন এক হয়ে যাচ্ছে আমার, যে আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম, হাতেও টাকা নাই, পড়াশোনা করতেও অনেক টাকা লাগে, আবার মাও জিয়ের কাজ করতে যায়, সে অত পরিশ্রম করে এক পটো ভাত নিয়ে আসে আমার জন্য, আমার বাড়িতে রান্না হয় না, আবার তাকে এত কিভাবে আমি পেশাদ দেব। ত্যাগ কথায় সবকিছু ত্যাগ করে পরিস্থিতির শিকার হয়ে আমি রাজি হয়ে গেলাম। তখন আমি আবার মানে একটু মোটা তাজা ছিলাম, উঁচু লম্বা শ্যামলা বর্ণের, মানে খুব নাদুস নজর ছিলাম। বাড়ি এলা না, দেখে খুব পছন্দ করলো। তো হঠাৎ করে সে 2-3 দিন বাদে মানে আমার বাসাতে আসলো, এসে বলতেছে যে তোমার আম্মু কোথায়? আমি বললাম যে আমার আম্মু তো হয়তো বা অন্য বাসায় রান্না করতে গেছে। কেন? তো বলতেছে যে বাড়ি বানানোর টাকা দাও, আর তা না হলে পরে আমি যেটা বলছিলাম সেটা কি করলা তুমি? আমি বললাম যে আপনি যেটা বলছিলেন সেটাই না হয় করেন, কিন্তু টাকা দেওয়ার মতো কোনো পরিস্থিতিই নাই, আমার কলেজে কলেজে অনেক টাকা লাগতেছে, সেটাই ম্যানেজ হচ্ছে না। তো বাড়ি ভাড়ার টাকা কোথায় কিনতে যাবো, কি দেবো, আর আপনি তো কোথাও কোনো কিছু সেক্রিফাইস করলেন না আমাদের। তখন সে বলে যে আমার মধ্যে কোনো সেক্রিফাইস নেই, এখন তুমি চলো রুমে আসো। তো আমার খুব মানে মৃদু মৃদু ভয়ে আসলে তার পিস পিস আমি রুমে গেলাম দরজাটা বন্ধ করে। ওরে বাবা, সে সালোয়ার কামিজ খুলে সে আমাকে কিভাবে না করলো, চিৎ করে কাট করে উপর করে, মানে কোথায় তাতলো, মানে চুমা খায় কি করে, মানে এরকম দেখে আমি তো ইয়াং বয়স মানুষ, লেখাপড়া করতাম, মানে তার এরকম আদর যত্নে আমার সবকিছু ভিজে মানে নদীর জোয়ার উঠলো যেন। তারপরে এক পর্যায়ে সে আমাকে একবার না একই দিনে মানে দুবার করলো করে, তারপর আমাকে বলতেছে যে সারা জীবনের জন্য তোমার এই বাড়িতে থাকবা, কোনো ভাড়া লাগবে না, এবং তোমার মা যদি জিজ্ঞেস করে যে ভাড়ার টাকা নেয় না কেন, তুমি বলবা যে উনি আমার লেখাপড়ার কষ্ট দেখে বা তোমারই কষ্ট দেখে ওনার মনটা উদয় হয়েছে, তাই আর কোনোদিন সে বাড়ি ভাড়ার টাকা নেবে না। এভাবেই দিনের পর দিন মানে সে আমাকে বললো যে প্রত্যেক সপ্তাহে একদিন অন্তত আমাকে এটা করতে দেবা। তা আমি আর কি করার, রাজি হয়ে গেলাম, মানে মাসে তো 4 দিন। কিন্তু ও বাবা, উনি একদিন আসলে যেদিন থাকে মানে খোঁজ খবর নিয়েই আসে, মা যখন বাসায় থাকে না, তখন এসে উনি আমাকে মানে পায়ের থেকে মাথা অব্দি মানে চেটে চুষে যে একাকার করে দেয়, মানে আমাকেও পাগল সুখে পাগল করে দেয়। আর আমিও তো মানে পরিস্থিতির শিকারে আসলে তার কাছে এটা আমি ছেড়ে দিয়েছি যে সে যা হয় হবে, কপালে বাঁচতে তো হবে, জীবনটা বাঁচাতে তো হবে, তাছাড়া তো 10টা টাকা কারো কাছে হাত পাতলে তো সে করুণা করে দেয় না। তো কি বা করবো আমি, আবার আমার মার কষ্টটাও তো আমার সহ্য হয় না। সব মিলে আমি তার বাড়িওয়ালার কাছে আমার সবকিছু বিলিয়ে দিতে রাজি হয়ে গেলাম। তো দিনের পর দিন সে আমাকে মানে এভাবে আদর করতো, খাইতো, মানে রাম পাঠার মতো করে সে করতো, মানে এমন করে ইয়ে করতো না, মানে আমার 2 দিন 3 দিন সারা শরীর ব্যথা হয়ে থাকতো, মাকে বুঝতে দিতাম না।
দোকান থেকে মানে ব্যথার ওষুধ কিনে খেয়ে মানে সুস্থ থাকতাম, লেখাপড়া করতাম, মানে দারুণ একটা অবস্থা। এভাবে চলতে চলতে মানে সে বাড়িওয়ালা তো সে খালি খালি থাকতো, কোনো কিছু ইউজ করতো না। মানে হঠাৎ আমার মানে আমি একটা সম্ভাবনা ওর আমার বমি বমি ভাব আসলো, আর শরীর অসুস্থ করলো। আমি তখন বুঝতাম না। তোমার মা বলে যে কি ব্যাপার, তোমার মাথা ঘোরায়, বমির ভাব হচ্ছে, কি কাহিনীটা কি, তোমার তোমার সমস্যাটা কি হয়েছে? তখন আমি আসলে মাকে কোনো কথায় অ্যান্সার দিতে পারি না। তো আমি আমার বান্ধবীর কাছ থেকে মানে কলেজে এই ধরনের একটু পরামর্শ নিলাম। সে আমাকে বলতেছে যে একটা জিপ কিনে এটা তুমি পরীক্ষা করো। তো আমি পরীক্ষা করে দেখি যে আসলে আমার বাবু হয়েছে পেটে। এইটা আমি বাড়িওয়ালাকে যখন বললাম যে দেখো, তুমি তো দিনের পর দিন আমার সঙ্গে এইভাবে মানে থাকছো অবৈধভাবে, তো এইরকম তো সমস্যা, তাহলে আমি এখন এই সমাজে কি করে মুখ দেখাবো? আর আমি আমার তো ভবিষ্যৎ আছে একটা, আমি যে পড়াশোনা করতেছি, একটা ভালো ছেলে আমাকে বিয়ে শাদী করবে, আমারও তো ঘর সংসার করতে হবে। তো আমার একটা উপায় বের করো। তুমি না এটা করছো ভালো কথা, কিন্তু এইটার জন্য কি করব? তো সে আমাকে বললো যে তুমি অমুক দিন রেডি থাকো, তোমাকে নিয়ে আমি হাসপাতাল যেয়ে ওইটা কেয়ার করে নিয়ে আসবো। তারপরে সে আমাকে নিয়ে যায়, যাই হোক এটা ঠিকঠাক করে নিয়ে আসলো নষ্ট মষ্ট করে। তো এইরকম যাওয়ার পরে সে আমাকে দিনের পর দিন মানে এইভাবে সে মানে খুব রাম ঠাকুরে দিয়ে চললো দিনের পর দিন। আর আমারও অভ্যস্ত হয়ে গেলাম, ভালোই লাগতো। পরে একদিন মানে সে আমাকে বললো যে আমি একটা ভালো পাত্র দেখি, আর কত জীবনে অনেক পাপ করছি, একটা ভালো পাত্র সে নিজেই দেখে আমার একটা বিয়ে শাদী দিল। এবং সে জামাইটাও খুব ভালো ছিল। মানে আমাকে এবং আমার মাকে সহ আমার সংসারের পরিস্থিতি বুঝে আমার হাজবেন্ড দুজনকে গোছে নিল। তো বন্ধুরা, জীবনের পরিহাস এই তো এরকম ছিল, কিচ্ছু করার ছিল না, এটা হচ্ছে পরিস্থিতির শিকার। যদি এই গল্পটি আপনাদের বিন্দুমাত্র মনে নাগাল দেয়, একটু নাড়া দেয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী আর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন, আসছি আবার নতুন গল্প নিয়ে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।